সকাল থেকেই মনটা খিঁচড়ে ছিল। মুখ হাত ধুয়ে সবেমাত্র বারান্দায় বেরিয়েছি প্রাতকালীন বায়ু সেবনের মতলবেই। এমন সময়ে নিচের রাস্তা থেকে আকস্মিক আর্তনাদ এক ভিখিরির। দুদিন থেকে কিছু খাইনি বাবু। ভিখিরি আর ভিখিরি, সারা পৃথিবী যেন ভিখিরিতেই ছেয়ে গেছে। আর এই বাড়ির রাস্তা দিয়েই যত তাদের শোভাযাত্রা। আপাদ মস্তক জ্বলে ওঠে আমার। যাও যাও, কিছু হবে না, আমিও খেতে পাইনি 4 দিন থেকে, তা জানো। চলে যায় বেচারা। কিন্তু তারপর থেকেই আমার মনটা যেন আধমরা হয়ে আছে, কিছুতেই স্বস্তি পাচ্ছি না। ভিখিরিটাকে যাকগে, অত আর ভেবে পারা যায় না। সকালের কাগজ আসে, খবরগুলোর ওপর চোখ বুলিয়ে যাই। জেনারেল ফ্রাঙ্কোর শিশুবৃদ্ধ নির্বিচারে নিরীহ নরনারীর উপর বোমা বর্ষণ। প্যালেস্টাইনকে দ্বিধাগ্রস্ত করার দুরভিসন্ধি ইংরেজের। অ্যাবিসিনিয়ায় মুসোলিনির মারপ্যাচ, জুদের উপর হিটলারি হুমকি, চীনের বিরুদ্ধে জাপানের যুদ্ধযাত্রা। এতক্ষণে মনের খচখচানি অনেকটা কমে আসে, স্বচ্ছন্দ বোধ করতে থাকি। খবরের কাগজ তুলে এবার স্বদেশের দিকে দৃষ্টি দেই। না খেতে পেয়ে আত্মহত্যা করেছেন 5 জন। চাকরি না পেয়ে জন 4। একটা মেয়ে পুড়ে মরেছে, কেন কে জানে। কোন জমিদার কোথায় অত্যাচার করেছে প্রজাদের ওপর, পুলিশের লাঠি চলেছে কোথায়। একটা ছেলে চাকরি খুঁয়ে কোন অফিসের বড় সাহেবের কাছে দরবার করতে গেছিল। দর বাড়াতে না পেরে নামঞ্জুর হয়ে সে অফিসেরই 4 তলা থেকে পড়ে মাথার খুলি চুরমার করেছে। ক্রমশ মনটা হালকা হতে থাকে। আদালতের রিপোর্ট থেকে জানা গেল কে না কি কংগ্রেসের কাজে সর্বশান্ত হয়ে নিজের দেওয়ানি মোকদ্দমার ব্রিফ দিতে গেছিল কংগ্রেসের নেতা এক ব্যারিস্টারকে। তিনি বিনা ফিসে ব্রিফ নিতে অস্বীকৃতি হওয়ায় সে মোকদ্দমায় হেরে গিয়ে অপরপক্ষের উল্টো চাপে পড়েছে। বেচারা এখন জেলে, এই 3য়বার। কিন্তু সিভিল ডিসঅবিডিয়েন্সের ফলে নয় এবার। তারই অপর পৃষ্ঠায় সেই কংগ্রেসি নেতার অ্যালবার্ট হলের বক্তৃতার রিপোর্ট, লম্বা চওড়া প্রায় 2 কলম ব্যাপী। আনন্দের আতিশয্যে একটা সিগারেট ধরে ফেলি। বিনা বিচারে এবং বিনা প্রমাণে যাদের বন্দি করে রাখা হয়েছে প্রায় বছর 7 ধরে, তাদের নাকি অন্তত আরও 7 বছর থাকতে হবে। আরও 7 বছর কি 70 বছর, তা অবশ্য এখন স্থির হয়নি এবং এখনই নিশ্চিত করে কিছু বলা যায় না। প্রধানমন্ত্রী নির্বাচনের প্রাক্কালে ভোটদাতাদের যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন তার কিছুই নাকি একালে আর তিনি রাখছেন না, ইত্যাদি। এতক্ষণে আমার উৎসাহ একেবারে চরমে ওঠে। পুলকের মাথায় বলেই ফেলি, আমার সবচেয়ে বড় শত্রু যদি আসে আমার সামনে এখন, তাকেও আমি মার্জনা করে দেব। হ্যাঁ, এক্ষুনি। সেই মুহূর্তেই দরজা ঠেলে একজন ঢোকে আমার ঘরে। এক খর্বাকৃতি বামন, 1.5 হাত তার উচ্চতা। পোশাক পরিচ্ছদ যদ্দূর নোংরা হতে হয়। বয়স আন্দাজ করার উপায় নেই, 25ও হতে পারে, 50ও, ঠিক করে কিছুই বলা যায় না। কেবল খর্ব হয়ে উনি ক্ষান্ত হননি, একাধারে বামন এবং অষ্টাবক্র। কোনো অঙ্গের সঙ্গে কোনো অঙ্গের মিল নেই, প্রত্যেক প্রত্যঙ্গই বিসদৃশ্য। একেবারে পরিচিতের মতো এসে সে ঘরে ঢোকে। জুতোর বাক্সটাকে চেয়ার করে বসে আমার সামনেই। অবাক কাণ্ড, চিনি না তো একে, অথচ চেনা চেনা বোধ হচ্ছে যেন। খুব ভালো করে লক্ষ্য করলে মনে হয় হয়তো আয়নার মধ্যেই কখনো দেখে থাকবো একে। আকার প্রকার অনেকটা আমার সঙ্গে খাপ খায়। অষ্টাবক্রতা বাদ দিলে হুবহু আমারই পকেট এডিশন, আমার প্যারোডি যেন। আমার জানা নেই, অথচ আমারই কোনো যমজ ভাই নয় তো, বহুকালের হারিয়ে যাওয়া। জমই হোক আর যমজি হোক, এমন অনাহত আবির্ভাব আমি আদপেই পছন্দ করি না। রুক্ষ কণ্ঠে বলি,
কে বাপু তুমি? একটু আগেই একজনকে তাড়িয়েছি, আবার? হ্যাঁ জানি জানি, আর বলতে হবে না। আজ সকালেই এক ভিখিরিকে তুমি দরজা থেকে তাড়িয়েছ। তাড়িয়েছি, বেশ করেছি, তোমার কি তাতে? বেচারা খায়নি দুদিন থেকে, না খেয়ে আমার মাথা কিনেছে আর কি। আমার তাতে কিছু ক্ষতি হয়েছে বলে বলছি। তোমার ব্যবহারে তোমার আর কি হয়? আমার গায়ে তো আঘাত লাগে। ভিখিরিকে দূর করে কি করেছো দেখো, এইখানটা কুঁচকে গেছে আমার এইমাত্রই। একটা প্রত্যঙ্গ সে প্রদর্শন করে। চিরদিন আমি এমনি ছিলাম না, এমনি দুমড়ানো তাবড়ানো অদ্ভুত কুষ্টি কদাকার। আমার বক্রতার খর্বতার জন্য তুমিই দায়ী। আমি অবাক হয়ে যাই। বলে কি এ? অভিযোগের ফিরিস্তি শুনে যাই, বিস্ময়ে অভিভূত হয়ে শুনি। আমার ক্ষুদ্রকায় ক্যারিকেচার আমারই মুখের ওপর আমার কেচ্ছা একটার পর একটা উদ্গীর্ণ করে চলে। ছোটবেলা থেকে আজ পর্যন্ত আমার আগাগোড়া ইতিহাস। কবে একটা টিকটিকির, পুলিশের গোয়েন্দা নয়, কবে একটা টিকটিকির ল্যাজ ছেড়েছিলাম, ইঁদুরের গলায় দড়ি বেঁধে সবেকে ঘুরিয়েছি, কবে ধাক্কা দিয়ে ফেলেছিলাম এক ক্লাস ফ্রেন্ড কি ক্লাস 4, সে বিষয়ে আমার সন্দেহ আছে এখন। হাসপাতাল থেকে কবে এক কাচের পিচকিরি চুরি করেছি, পরীক্ষার খাতার নম্বর পরীক্ষকের অজ্ঞাতসারে 7 থেকে 77 পরিণত করেছি নিজের সৌজন্যে, কোন দিন কাকে ধাপ্পা দিয়েছি, ঠকিয়েছি, গালমন্দ করেছি, তারই এক সুদীর্ঘ তালিকা। কতক্ষণ আর স্তম্ভিত হয়ে নিজের নিন্দায় কর্ণপাত করা যায়? আমি উস্কে উঠি। ঢের হয়েছে, তুমি থামো। এসব নিয়ে আমি নিজেই কতদিন মাথা ঘামিয়েছি, ঘুম পাইনি কত রাত্রে, দুঃখ পেয়েছি কত দুঃসময়ে। নিজে আমি জানি, তোমাকে আর মনে করিয়ে দিতে হবে না। তোমাকে মনে করিয়ে দেওয়াই তো কাজ আমার। আমার মনের খবর তুমি জানলে কি করে হে? কেন, আমিই তো জানবো। তুমি জানবে বটে। কে তুমি শুনি? সাক্ষাৎ পীর নাকি? না, হলেও আমার কিছু আসতো যেত না, আমি মুসলমান নই। তবে কি তুমি ভূত প্রেত? হুম, গণৎকার টনৎকার? আমি তোমার বিবেক। বিবেক? আমি চমকে উঠি। যীশুখ্রিস্ট মারা যাওয়ার 1937 বছর পরে এখনও ধরাতলে বিবেকের অস্তিত্ব রয়েছে নাকি? হয়তো পড়ে থাকতে পারে এক টুকরো কাটার মতো। বোকাশোকা কোনো মানুষের মনের কোণে টোনে কোথাও দেখা যায় কি যায় না, কখনো সখনো অকারণে এক আধটু খচখচ করাই হলো ওর কাজ, তা না জলজান্ত একেবারে কিনা চোখের সামনে। কই বাপু? এতক্ষণ এই খবরের কাগজ এত ঘেটেও তো কোথাও সন্ধান পায়নি তোমার? পৃথিবীর কোনো অংশ প্রত্যক্ষই খুনাক্ষরেও তোমার সংবাদ ছিল না? আমার সমস্যাটাই সংক্ষেপ করে প্রশ্নরূপে নিক্ষেপ করতে যাচ্ছি, সে বলে ওঠে, বুঝেছি কি বলতে চাও। আমি মারা যাইনি এখনো, যেতে পারিনে। আমাকে মেরে ফেলা সহজ নয় অত, তবে অদৃশ্য থাকায় আমার স্বভাব। তুমি এইমাত্র তোমার জীবনের সবচেয়ে বড় শত্রুকে দেখতে চেয়েছিলে, তাই আমি তোমার সম্মুখে আবির্ভূত হয়েছি। ও, এতক্ষণে এই প্রাদুর্ভাবের রহস্য প্রাঞ্জল হয় আমার কাছে। এবং মার্জনা করতেও চেয়েছিলে। দেখছো তো, অনেক দিন থেকে আমি অত্যন্ত মলিন হয়ে আছি, ময়লা জমেছে সর্বাঙ্গে, মার্জিত হওয়াও আমার দরকার। ময়লা জমেছে সে কি আমার দোষে? নিশ্চয়ই। এক একজনের বিবেক দেখবে কেমন ঝকঝক করছে, তাদের সাফ বিবেক, দিন রাত তারা পরিষ্কার রাখে। তোমাকে পরিষ্কার করার দায় পড়েছে আমার। লোকের কাছে নিজের বিবেক বলে তোমার পরিচয় দিতে লজ্জা করে। কুজো, নুলো, খোড়া, কালো, বেটে কদাকার তুমি। তার জন্য কে দায়ী? তুমিই তো। আমি? হতবাক হতে হয়। তোমার চেহারার মালিক আমি নই, আমি তোমায় তৈরি করিনি, খোদাকে দোষ দিতে পারো। হ্যাঁ, তুমিই তো করেছ। যখন তুমি 8-9 বছরের, তখন আমি ছিলাম 5 হাত লম্বা, দেখতে ঠিক ছবির মতো। এখন এই 1.5 হাতে
আর এই বিটকেল চেহারা এসে দাঁড়িয়েছি। ছোটবেলাতে মারা যাওয়া উচিত ছিল তোমার, আমিও বাঁচতাম তাহলে। আমি মারা গেলে তোমাকে এত মনোকষ্ট দেবে কে? আমি কষ্ট করেও বেঁচে থাকি তোমার মনকে বাঁচিয়ে রাখবার জন্য। কৃতার্থ করো, বাধিত করো আমায়। বিরক্তি দমন করা শক্ত হয় আমার পক্ষে, বলেই চলে সে। এক সময়ে তোমার বিবেক খুব প্রকাণ্ড ছিল এবং আমি খুব সুখী ছিলাম তোমাকে নিয়ে, কিন্তু ক্রমশই তুমি কেমন বদলে যেতে লাগলে। হয়েছে হয়েছে, আর শুনতে চাই না। আমি বাধা দিই। একটু আগে একচোট আত্মজীবনী শুনেছি, আর না। আমার তরফের অভিযোগ আমি ব্যক্ত করি অবশেষে, কিন্তু তোমারও এ কেমন ব্যবহার আমি জানতে চাই। কি রকম? সবসময় সপ্তাহতেই তুমি আমাকে মনোপীড়া দাও। তোমার কোনো প্রিন্সিপালই নেই। ধরো আমি ভিখিরিটাকে তাড়িয়ে দিয়েছি, তার জন্য সারা সকালটাই তুমি আমার মনটাকে তেতো করে রাখলে। কিন্তু আমি ভিখিরিকে খাইয়েও দেখেছি, তাতেও তুমি সন্তুষ্ট নও। দিন চার আগেই তো একজনকে আমি ভরপেট খাইয়েছি, অমনি তুমি বলে উঠেছিলে, না হে, এ ভালো করছো না, এইভাবে কুড়েমির প্রশ্রয় দিচ্ছ। অমনি পেলে আর কোনো দিন কেউ খেটে খাবে? ওর পরকাল ঝরঝরে করে দিচ্ছ। তোমার প্ররোচনায় খাইয়েও মনে শান্তি পেলাম না। তারপর দম নেওয়ার জন্য থামি। বিবেক একটু মুচকি হাসে। বলে যাও, বলে যাও। তারপর পরশুদিন আরেকটা ভিখিরিকে আমি তাড়াইও নি, খাওয়াইও নি। স্পষ্টই বলে দিয়েছি যে আদর্শ নাগরিক হতে হলে অমন করে থাকা চলবে না। তোমার আখেরে ক্ষতি হবে, এই জন্যই তোমাকে খেতে দেব না। তখন তোমার ব্যবহারটা কীরূপ হয়েছিল শুনি? তুমি কি বলেছিলে আমায় মনে মনে? মনে পড়ে? বলেছিলে, অমন স্পষ্ট করে রূঢ় কথাটা না বললেই কি চলতো না? খাবার না পাক, দুটো মিষ্টি কথাই শুনে যেত না হয়? এবং এই নিয়ে ভেবে ভেবে সমস্ত দিন ভোর কি কষ্টটাই না গেছে আমার। তারপর আজকের কথা আর বলতে চাই না। মৃদু মধুর হাস্য করে আগন্তুক বলে, আমার স্বভাবই ওই, সব বিষয়ে সব ব্যাপারে সবসময় তোমাকে সজাগ রাখা। তোমাতে আর একটা গাধাতে এইখানেই তো তফাৎ। তোমার তবু একটুখানি বিবেক এখনো রয়ে গেছে, গাধার একেবারেই নেই, কোনো কালেই ছিল না। একটা গাধার বোঝার চেয়ে তুমি কিছু কম হালকা নও। আমি ক্ষিপ্ত হয়ে উঠি। তোমার বোঝা বইতে আর রাজি নই আমি। তোমার দুর্ব্যবহারে অনেক দিন থেকে আমি চটেছি। এতকাল ধরে ঘা মেরে মেরে তোমাকে এখনও যে কেন এতটুকু একটা লাট্টুতে পরিণত করতে পারিনি, এই আমার আফসোস। ভদ্র সমাজে বসবাসের যোগ্য তুমি নও। তোমাকে একটা হোমিওপ্যাথিক পিল বানিয়ে কোনো গাধার পেটে পাঠাতে পারলেই তবে আমার শান্তি হতো। চড়ছ কেন? অত ক্রোধ কিসের? এতদিন কি ক্ষতি করেছো আমার জানো তুমি? তোমার জন্য আমি কিছু হতে পারিনি, কিছু করে উঠতে পারলাম না। সবটাতে তোমার বাধা, কেবলই বাধা, সব সময়ই। এগোতেও বাধা, পিছোতেও বাধা। এবার আমায় রেহাই দাও। বিবেক আবার ঘাড় নাড়ে। তুমি যদি এখন আমাকে পরিত্যাগ করো, তাহলে এখনই আমার ভবিষ্যৎ উজ্জ্বল হয়। যাদের তুমি ছোটবেলাতে ছেড়ে গেছো, তারাই আজ 10 জনের মধ্যে একজন, ভাগ্যবান, ধনবান, কীর্তিমান। তারাই খোলার বাড়ি থেকে গোলাবাড়ি করেছে, ফুটপাত থেকে মন্ত্রীর মসনদে গিয়ে বসেছে। তুমি তাল থেকে তিলে না দাঁড়ালে কারো তিল থেকে তালে পরিণত হওয়ার আশা নেই। তুমি মানুষের অবনতির মূল। তুমি থাকতে উন্নতি নেই কারো। তোমারও তো বিবেক আছে, তুমি নিজেই তো বিবেক। বলো না ঠিক কথা বলছি কি না? কি জানি, হয়তো ঠিক বলছো, হয়তো ঠিক বলছো না। দুষ্টুমি ভরা দৃষ্টিতে সে দৃকপাত করে। তাহলে দয়া করো, চলে যাও আমার কাছ থেকে, দূর হয়ে যাও। আজ সকালের সেই ভিখিরির মতো চিরদিনের জন্য চলে যাও। কখন আর কোনো অজুহাতেই ফিরে এসো না। তোমাকে আমার দরকার নেই। এখনও তো সবে আমি কলেজের ছাত্র, অনন্ত সম্ভাবনা আমার সম্মুখে। কত কী না হতে পারি আমি। নামকরা উকিল হতে পারি, ডাক্তার হতে পারি, আদালতের সেরা ব্যারিস্টার হতে পারি।
অন্তত একটা অপরাজেয় কথাশিল্পী হওয়াও অসম্ভব না হতে পারে আমার পক্ষে। আজকের খবরের কাগজ থেকে বিস্তর আশ্বাস আমি পেয়েছি, হয়তো আমার কোনো ডিটেক্টর হওয়া সম্ভব। আর কিছু না হতে পারি, নিদেন প্রধানমন্ত্রী তো হতে পারবো, কিন্তু কিছুই আমি হতে পারবো না যদি তুমি আমাকে ছেড়ে না যাও। দীর্ঘ বক্তৃতার শেষে দাড়ি টানি, বেদম হয়ে থামতে হয়। বিবেক কেবল মাথা নাড়ে। তোমাকে ছেড়ে থাকা কি পোষায় আমার? ঠোঁট বাঁকিয়ে সে বলে, আমার ওপর যতই অত্যাচার করো আর অনাচার করো, তোমাকে ছেড়ে যাব না, আমি যে তোমারই। তারপরই দারুণ দীর্ঘ নিঃশ্বাস এবং সঙ্গে সঙ্গে এক হৃদয়ভেদী কটাক্ষ। তবে রে, বলে আমি ঝাঁপিয়ে পড়ি জুতোর বাক্সর উপর। দুহাতের মুঠোয় ওর গলা টিপে ধরি। এইখানেই শেষ, আজ হত্যাই করব তোমায়। ও কামড়ে দেয় আমার হাতে। উফ! চেঁচিয়ে উঠি আমি। উচ্ছ্বসিত বীর রস বিগলিত করুণ রস হয়ে আসে। সেই ফাঁকেই সে হাত ছাড়িয়ে একেবারে দরজার কাছে, দেহকে বহিষ্কৃত করে শুধু মুখ বাড়িয়ে বলে, তুমি বড় সুবিধের নও তো হে, এবার থেকে অদৃশ্য হয়ে থাকতে হবে দেখছি। তাহলে তুমি আর আমায় নিষ্কৃতি দিলে না? ডিটেক্টর কি কথাশিল্পী হওয়া স্বপ্নই থেকে গেল তবে আমার? নিজের কণ্ঠস্বর নিজের কাছেই কাহিল শোনায় নিতান্ত। যতদিন আমার কামড়ের জ্বালা টের পাবে ততদিন তো না। এই বলে বিবেক অন্তর্হিত হয়। প্রধানমন্ত্রী ইত্যাদি হওয়া আর সম্ভব হয়নি আমার পক্ষে। তখন থেকে বিবেকের দংশন জ্বালাই অনুভব করছি দিন রাত। স্টোরি গল্প চ্যানেলে এতক্ষণ আপনারা শুনছিলেন শিবরাম চক্রবর্তীর লেখা একটি গল্প, বিবেকের বাহুল্য। আর এতক্ষণ গল্প পাঠ করে শোনাচ্ছিলাম আমি রোমানা নুপুর।